কি হলো? চাঁদ ঠাকুর যে সত্যি অন্ধকারে মুখ ঢেকে ফেললো। চাঁদ ঠাকুর, ক্ষমা করো আমাদের, ক্ষমা করো। আমরা বুঝতে পারিনি এই মানব কন্যা সত্যি কথা বলছিল, কিন্তু এখন দেখছি ও সত্যি জাদু মন্ত্র জানে। আমাদের ক্ষমা করো চাঁদ ঠাকুর, আমাদের ক্ষমা করো। হে মানব কন্যা, আমাদের ক্ষমা করো, ক্ষমা করে দাও আমাদের। তোমার অসীম ক্ষমতা, তোমার কথা না শুনে আমরা মহা ভুল করেছি। এই কালো অন্ধকার থেকে মুক্ত করে দাও আমাদের চাঁদ ঠাকুরকে, মুক্ত করে দাও। তা না হলে তিনি আমাদের ওপর রুষ্ট হবেন। এমনটা করো না, করো না এমনটা, মুক্ত করে দাও। তোমার প্রার্থনা আমি বিচার করব, তবে তার আগে আগুনের ওপর যাদেরকে রেখেছো তাদের মুক্ত করো। কি হলো, কথা কানে যাচ্ছে না? নাহলে কিন্তু চাঁদ ঠাকুরকে আবার। না না না, করছি। এই, এদের সবাইকে মুক্ত করে দে। বুঝেছি, আমি বুঝেছি যে তুমি তুমি বিশাল শক্তির অধিকারী। তোমার শক্তি চাঁদ ঠাকুরের থেকে কোনো অংশে কম নয়। তোমার কথা স্বয়ং চাঁদ ঠাকুরও শোনেন। আমাদের আমাদের চাঁদ ঠাকুরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের চাঁদ ঠাকুরকে। আমি তো তোমার সঙ্গীদের মুক্ত করে দিয়েছি, এবার আমাদের চাঁদ ঠাকুরকে ফিরিয়ে দাও। একমাত্র তুমিই পারবে, তুমিই পারবে আমাদের চাঁদ ঠাকুরকে ফিরিয়ে দিতে। তোমার কথা আমি মানব, কিন্তু তার আগে এদেরকে আমার সাথে যেতে দিতে হবে। হ্যাঁ, রাজি। বেশ, আর কিছুক্ষণের মধ্যে তোমাদের চাঁদ ঠাকুর দেখা দেবে। তাকিয়ে থাকো আকাশের দিকে। চাঁদ ঠাকুর, আমাকে ক্ষমা করো। আমার শক্তি কখনোই তোমার থেকে বেশি হতে পারে না। আমি তো শুধুমাত্র আমার বুদ্ধি প্রয়োগ করেছি। জয় চাঁদ ঠাকুরের জয়, জয় চাঁদ ঠাকুরের জয়, জয় চাঁদ ঠাকুরের জয়, জয় চাঁদ ঠাকুরের জয়। আমাদের চাঁদ ঠাকুরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। যদি কখনো কোনো দরকারে আমাদেরকে লাগে, একবার খবর দিও। যেখানেই থাকি, যখনই ডাকবে সাহায্য করার জন্য ছুটে আসবো।
আজ থেকে তোমরা সবাই আমার বন্ধু। একটু দাঁড়াও। এই নাও, ধরো। এই শিকড় আমি তোমায় উপহার দিলাম। এই শিকড় মুখে রাখলে ভয়ানক শীতে বা গরমে তুমি আরাম পাবে। আর যদি খুব খিদে তেষ্টা পায়, তাহলে এই শিকড়ের একটু অংশ মুখে রাখলে তোমার খিদে তেষ্টা সব মিটে যাবে। বহু গুণ এই শিকড়ের। এত গুণ? এত গুণ এই শিকড়ে? হ্যাঁ, অনেক গুণ এই শিকড়ের। আমরা যখন উত্তরের পাহাড় থেকে নেমে অন্য জায়গায় যাই, তখন এই শিকড়ের সাহায্যে আমরা অনেক বিপদের হাত থেকে মুক্তি পাই। জানো তো, উত্তর পাহাড়ের এক গোপন গুহায় এই গাছ হয়। তবে হ্যাঁ, খুব সাবধান। একান্ত বিপদে না পড়লে এই শিকড় ব্যবহার করবে না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর দেরি করা ঠিক নয়, চলো পালাই, চলো। না না, রানীমোহিনী নাকের ডগা থেকে তার বন্দি রাজবৈদ্যকে নিয়ে চলে গেল। এ নিশ্চয়ই বিদ্রোহীদের চক্রান্ত। যারা রাজবৈদ্যকে নিয়ে গেল ওরাই বিদ্রোহী ছিল। মনে হচ্ছে রাজা দেবব্রতের উত্তরাধিকারী ফিরে এসেছে। কি করে বুঝলে? এই দিন রাজবৈদ্যকে ওই ছেলেটাই রাজমালা দেখিয়েছিল। এ চুপ চুপ, এসব কথা বলিস না। রানী মোহিনীর কানে গেলে কিন্তু সর্বনাশ হবে। আমি জানতাম ওরা বেঁচে আছে। কিন্তু ওরা কোথায় গেল? রাজ্যবাসীরা দলে দলে জটলা বেঁধেছে, আলোচনা করছে। কে কি বলছে সব শোনার চেষ্টা কর। সবার দিকে কড়া নজর রাখ। চলো দিকে। হে ঠাকুর, ওরা যেখানেই থাক ওদের রক্ষা করো। ওদের যেন কোনো বিপদ না হয়। কি হলো বুদ্ধিরাম, বসে পড়লে যে? আমরা কিন্তু নরখাদকের ডেরা থেকে বেশি দূরে আসিনি। একটু দম নিতে দাও। বুড়ো হয়েছি তো, আর ছুটতে পারি না। বাসাও পেয়েছে। এই কাছাকাছি কোনো জলাশয় আছে কিনা একটু দেখবে? না না, এখানে তো কোথাও জলাশয় নেই। তাছাড়া আমাদের এখানে দাঁড়িয়ে থাকাও ঠিক হবে না। নরখাদকদের মন ঘুরে গেলেই তো মুশকিল। গ্রহণ তো শেষ হয়ে গেছে, তুমি তো আর চাঁদ করতে পারবে না। বুদ্ধিরাম, চলো আমরা এগোই। আরে দাঁড়াও দাঁড়াও, কম দূরত্ব আসেনি। জবর খেল দেখালো বটে। জবর খেল। কি বুদ্ধি, কি বুদ্ধি! অমন খাসা বুদ্ধি যদি আমার থাকতো, তাহলে কি এতক্ষণ ধরে ওই আগুনের জ্বালা সহ্য করতে হতো? সত্যি এমন বুদ্ধি করে তুই চন্দ্রগ্রহণটাকে কাজে লাগালি, সেটা শত মুখে প্রশংসা করার যোগ্য। জানিস তো, তুই যখনই ওই নরখাদকদেরকে চন্দ্রগ্রহণের কথাটা বললি,
আমি তখনই বুঝে গেছিলাম তুই মায়ের শেখানো চন্দ্রগ্রহণের কথা মাথায় রেখেই বলছিস। সে যাই বলো, উপযুক্ত সময়ে উপযুক্ত কথা বলাটাই তো আসল বুদ্ধি। যা ভূমি করেছে তা এক কথায় অনবদ্য। তুমি আহামরিটা কি করলো? চন্দ্রগ্রহণের ব্যাপার যদি আমার কাছে পরিষ্কার নয়, তুমি কিভাবে বুঝলো কে জানে? আমি আগে বুঝিনি যে আজ চন্দ্রগ্রহণ। আকাশে যখন চাঁদ ঢেকে গিয়ে এক আলোর বলয় তৈরি হলো, তখন বুঝলাম যে কি ঘটেছে। কবিরাজ মশাই বলেছিলেন চন্দ্রগ্রহণের কথা, কিন্তু আমি তো এখনো ঠিক বুঝতে পারছি না। সে যাই হোক, ভূমি সব জানে আর আমি কিছু জানি না, এটা প্রকাশ করলে চলবে না। কিন্তু ভূমির ওপর আমার ঈর্ষা হচ্ছে। এইভাবে প্রতিবার ভূমি যেন রাজার মতো সবাইকে রক্ষা করছে, আর আমি যেন শুধু ওকে সঙ্গ দিচ্ছি। তা রাজপুত্র, তুমি নিশ্চয়ই চন্দ্রগ্রহণের বিষয়টা জানো? না, আমি জানি না, আর আমি জানতেও চাই না। ভূমি তো জানে, ওর কাছ থেকে জেনে নাও। বুদ্ধিরা আমার হয়েমি আমার প্রশংসা করছে বলে হয়তো অগ্নির ভালো লাগছে না, বুঝতে পারছি। ওকে অন্যভাবে বোঝানো দরকার। আচ্ছা, আমি যদি রাজা আর তার বন্ধুদের বাঁচাতেই না পারি, তাহলে ভালো সেনাপতি হব কি করে অগ্নি? ও, একটু ভুল হয়ে গেছে, হবু রাজা। ঠিক বলেছো, ঠিক বলেছো, হবু সেনাপতি। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আমাদের এবার এগোতে হবে, নাহলে ওরা তো ধরে ফেলবে। চলো এগোই। কোথায় যাচ্ছে? কোথায়? আরে দাঁড়া যুবরাজ, যুবরাজ। ভূমি, আমার ভূমি। আমি জানতাম তুই ঠিক আমাদের ওখান থেকে উদ্ধার করবি। যুবরাজ, বলছিলাম কি, চল। তুমি আর ভূমি কি সত্যি সত্যি রূপনগরে গেছিলে? এই, এখানে চটলা করবি না, চল চল। রানী মোহিনীর ঘোষণা শুনবি, চল। শোনো রূপনগরবাসীরা, কাল যা ঘটেছে তা এক বিচ্ছিন্ন ঘটনা, তেমন কিছু নয়। এই ঘটনা সবাই ভুলে যাও। বেশি সাহস দেখানোর কেউ চেষ্টা করো না। ওই দেখো সবাই, ওপর থেকে তোমাদেরকে নজর রাখছে মহারানীর উড়ন্ত পাহারাদাররা। কাউকে সন্দেহ হলে তাদেরকে ধরে নিয়ে যাবে কারাগারে। আর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে দানব সেনারাও, তারাও তোমাদের উপর কড়া নজর রাখছে। কাজেই রাজ্যের কেউ যদি ওই ছেলে মেয়ে দুটোকে কোনো সাহায্য করে, তাদের কথা জেনেও যদি মুখ বুজে থাকে, তাহলে মনে রাখো মহারানীর কানে সেই খবর পৌঁছাতে কোনো সময় লাগবে না। আর রাজ্যবাসী সবাই জানে যে রানী মোহিনী শাস্তি কতটা ভয়ঙ্কর। আমার বিশ্বাস ওরা আবার একদিন ফিরে আসবে। ওরা যে মহারাজ দেবরথ আর সেনাপতি নিশান্তের সন্তান, রাজমালা যদি তার কাছে থেকে থাকে, তাহলে তো এসেছে
এসেছে, রূপনগরের উত্তরাধিকারী ফিরে এসেছে। ওরা রূপনগরের উত্তরাধিকারী? বাপরে বাপ, এত ঘটনা! হ্যাঁ, এই সব কিছু সামলে তোমরা দুজন যে ফিরে আসতে পেরেছো সেটাই অনেক। আমি জানি না আমি থাকলে কি করতাম, কিন্তু ওই কবিরাজ মশাইয়ের জন্য খুব খারাপ লাগছে। বেচারা মরেই গেল। কবিরাজ উমাপতি তো যুবরাজ এবং ভূমিদেবীর জন্মের সময় উপস্থিত ছিলেন। হ্যাঁ, উনি তো তেমনই বলেছিলেন। আচ্ছা, আমাকে এটা বলো তো যে মহারাজ, মহারানী, সেনাপতি, সেনাপতির স্ত্রী, তাদের খবর কি? বুদ্ধিরাম, হ্যাঁ, তারা আর কেউ বেঁচে নেই গো। ওদের সবাইকে মেরে ফেলেছে পিশাচিনী মোহিনী। বুদ্ধিরাম, বুদ্ধিরাম, বুদ্ধিরাম কেঁদো না, বুদ্ধিরাম, বুদ্ধিরাম কেঁদো না। কত ভালো প্রশাসক ছিলেন রাজা রানীমা। কি সুন্দর পরিবেশ ছিল, কি সুন্দর পরিবেশ ছিল। কত স্বাদের ছিল সেই রূপনগর। বুদ্ধিরাম কেঁদো না, বুদ্ধিরাম, আমি তোমাকে কথা দিলাম বুদ্ধিরাম, তোমার স্বাদের রূপনগর আমি ঠিক ফিরিয়ে দেবো, আর তারপর মোহিনীর সাথে আমরা যুদ্ধ করব। কেউ নেই, রাজা নেই, রানী নেই, সেনাপতি নেই, সেনাপতির স্ত্রী নেই, কে রইল? কেউ নেই। আমি কি করবো? পৃথিবীতে আমার যে আর কেউ রইল না, যুবরাজ, কেউ রইল না। শান্ত হ বুদ্ধিরাম, চলো দিব্যাচার্যের আশ্রমে গিয়ে আমরা শক্তি সঞ্চয় করি, তবে না আমরা পিশাচিনী মোহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। হ্যাঁ চল, কিন্তু একটা জট কিছুতেই খুলছে না। ওই মোহিনী কি জানতে পেরে গেছে তোর আর অগ্নির আসল পরিচয়? কারা কারা এরা, কি চায়? শুধু এই ছেলে মেয়ে দুটোই তো নয়, আরেকটা বিদ্রোহী দল ছিল যারা আমার পথ আটকাচ্ছিল। তারাই বা কারা, কোত্থেকে এসছে? না না, আমি বুঝতে পারছি এই রাজ্যে আমার বিরুদ্ধে বড় সড় ষড়যন্ত্র করার চেষ্টা চলছে। সেটা আমি হতে দেব না। কাল প্রত্যেকটা রাজ্যবাসীকে আমি নিজে জেরা করব। এটা আমি মানতে পারি না। কিছু একটা করতেই হবে, আমায় করতেই হবে। রানীমা, 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 জাবালের ছেলে মেয়ে দুটোর কিছু খবর নিয়ে এসেছে। কি খবর? ওই ওই সেনাপতির বউটা নাকি বলে বেড়াচ্ছে যে ওই ছেলে মেয়ে দুটো নাকি। কথাটা বলবো না বলবো না, রানীমা যদি বিশ্বাস না করেন? কি হলো? কি বলে বেড়াচ্ছে ওই ছেলে মেয়ে দুটো? কি না, বলছে যে ওই ছেলে মেয়ে দুটো নাকি রাজা দেবব্রত আর সেনাপতি নিশান্তের ছেলে মেয়ে।
রূপনগর শুধু আমার, রূপনগর আমার। আমি ছাড়া রূপনগরের কোনো উত্তরাধিকারী নেই, নেই। রূপনগর শুধু আমার।